দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমি দেবাশিস সাহা আজকে তোমাদের এসএসটিতে যে উল্লেখযোগ্য বিষয়টি নিয়ে এসেছি সেখানে হচ্ছে গান্ধীর উত্থান এবং তার প্রথম পর্যায়ের সমস্ত আন্দোলন এবং এই আন্দোলন চলতে চলতে ঠিক যেখানে শেষ হয়ে যাবে ঠিক খিলাফত আন্দোলনের আগে আমরা শেষ করব। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, এখানে গান্ধী এবং গান্ধীবাদী আন্দোলনই আমরা পড়াবো না, সেই সঙ্গে সঙ্গে ওই ওই রোটা ধরে মানে ওই সূত্রটা ধরে যে আন্দোলনগুলো হয়েছিল তার কথাও বলবো। যেমন ধরো আমি যদি ধরে নিই গান্ধী আন্দোলনের এই পর্যায়টা মানে খিলাফতের আগে আমি শেষ করি, মানে 1919-এর আগে শেষ করব। এবার গান্ধী সেভাবে ইনভলভ নয়, একটা আন্দোলন যদি বলা হয় তাহলে চলে আসবে অবশ্যই হোম রুল আন্দোলন। আমি কিন্তু এখানে হোম রুল আন্দোলনের কথাও তোমাদের বলবো। এবার দেখো, হোম রুল আন্দোলন যখন 16 সালে বলা হলো তাহলে কি লখনৌ চুক্তির কথাও বলা হবে না? লখনৌ চুক্তির কথা যেটা আমরা জাতীয় কংগ্রেসে বলেছিলাম, এখানেও আমরা তার সামান্য উল্লেখ কিন্তু করব। যাই হোক, আমাদের আজকে যিনি বিষয় বাক্যে যাকে নিয়ে কথা বলা, সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর ইতিহাসটা আমরা একটু ব্যক্ত করব। তোমরা একটু লক্ষ্য করবে যে এই ইতিহাসের যে পর্যায়টা আছে, প্রথমে হচ্ছে তার একটা শর্ট বায়োগ্রাফি মানে একটা সংক্ষিপ্ত জীবনী আমাদের জানতে হবে। মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটের পোরবন্দর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে বাবা বা তার পূর্বপুরুষেরা চাকরি করত কাথিয়াওয়াড়ে, যিনি মহারাজ তার আন্ডারে দিওয়ানের কাজ করতেন। সেই সূত্র ধরেই আমাদের একটা চাকরি করতেন ওনার বাবা, যার নাম ছিল করমচাঁদ গান্ধী, যাকে কাবা গান্ধী বলে লোকে চেনে, এবং তার মা পুত্রীবাই। প্রাথমিকভাবে এদের কাছ থেকেই কিন্তু গান্ধীর শিক্ষা হয়েছিল। তারপরে যখন পাঠশালায় যান, অধ্যারু সাহেব, যাকে আমরা অধ্যারু স্যার বলে চিনি, এই ভদ্রলোক তাকে পড়াশোনা করেছিলেন। গান্ধীর ছোটবেলার পড়াশোনায় কখনোই বোঝা যায়নি যে তিনি এত বড় একজন মহামানব হবেন, কিন্তু সমস্ত হিসেব ওলট পালট হয়ে গেল গান্ধীর জীবনে যখন মাধ্যমিকে তার নাম্বার সামান্য বাড়লো, মানে আমরা যেটাকে ম্যাট্রিকুলেশন বলতাম। সেখানেই তার বাবার ইচ্ছে জাগলো যে ছেলেকে কি পড়াবেন, আমাদের ল পড়াবেন, তাহলে ল পড়িয়ে উকিল করবেন, এরকমই একটা চিন্তাধারা থেকে উনি টাকা জোগাড়ের চেষ্টা করলেন, কিন্তু না, টাকা জোগাড় তার তেমন হলো না। তখন গান্ধীর বাবার এক বন্ধু ছিলেন, তিনি কি করলেন, গান্ধীজিকে পড়বার জন্য বিলেতে যাওয়ার জন্য টাকা জোগাড় করে দিলেন। এরকম একটা অবস্থার মধ্যে গান্ধীর কিন্তু বিবাহ হয়েছিল। সময়টা 1883 এবং যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম ছিল কস্তুরবা। তাহলে কস্তুরবা গান্ধীর সঙ্গে যখন ওনার বিয়ে হলো, বয়স সমান, ঠিক আছে, সামান্য কয়েক মাসের বড় ছিলেন এই কস্তুরবা, যাতে কি বলবো সংসারের সবকিছু উনি দেখাশোনা করতে পারেন। গান্ধী এই পর্যায়ে মনে রাখবে যে 1888 সালে চলে গেলেন সেই জোগাড় করা টাকা দিয়ে লন্ডনে, এবং সেখান থেকে ব্যারিস্টারি পড়বার জন্য তার জোর মেহনত চলতে থাকলো এবং 3 বছর বাদে 1891 সালে তিনি পাশ করে চলে এলেন। তা যখন এই ব্যারিস্টারি ডিগ্রি হাসিল করে 1891 সালে লন্ডন থেকে গান্ধী ফিরে এলেন, তখন গান্ধী চেষ্টা করলেন সংসারটাকে দাঁড় করানো, তাই তো। 91 থেকে 93 এই দুটো বছর আমাদের গান্ধী কোথায় কোথায় কাজ করেছিলেন, তার মধ্যে মনে রাখবে আমাদের বম্বে হাইকোর্টে উনি কাজ করেছিলেন এবং গুজরাট বা কাথিয়াওয়াড় হাইকোর্টেও উনি কিন্তু কাজ করেছিলেন। তো এইখানে কাজ করতে গিয়ে গান্ধীর যে সততা ছিল, তার জন্য তার লয়ার হিসেবে মানে একজন আইনজীবী হিসেবে তার কিন্তু পসার জমেনি, সংসার চালাতে হবে, চলে এসেছে পুত্র। এই অবস্থায় গান্ধী আমাদের চাকরি খুঁজতে শুরু করলেন এবং এই চাকরি তিনি যখন পেলেন সেটা সুদূর দক্ষিণ আফ্রিকায় দাদা আব্দুল্লাহ অ্যান্ড কোম্পানির তরফ থেকে তার সলিসিটার হয়ে যতগুলো মামলা আছে সব লড়বেন গান্ধীজি। এই শর্তেই উনি স্ত্রী পুত্রদের বিদায় দিয়ে চললেন দক্ষিণ আফ্রিকা। 1893 সালে দক্ষিণ আফ্রিকায় যেতে গিয়ে গান্ধীজি বর্ণ বিদ্বেষের সম্মুখীন হলেন। ট্রেনটা ছিল আমাদের
প্রিটোরিয়া থেকে জোহান্সবার্গগামী একটি ট্রেন, সেই ট্রেনে ফার্স্ট ক্লাস টিকিট কেটে গান্ধীজি উঠেছিলেন এবং সেইখানে দেখা গেল তিনি একজন নেটিভ ভারতীয়। তার জন্য গান্ধীকে কি করা হলো, আঘাত করা হলো এবং তাকে সামনের স্টেশন পিটার মারিসবার্গ স্টেশনে তাকে মারধর দিয়ে ট্রেনটা থামা মাত্রই প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হলো। এখান থেকে গান্ধীজি কোনো একজন বিধ্বংসী নায়কের মতো, ঠিক আছে, উঠে দাঁড়িয়ে আবার পাল্টা প্রত্যাঘাত করলেন না। তিনি বুঝলেন যে এখানকার লোকগুলো দর্শক কেন, তার একটাই কারণ, তাদের যে ভাষা, সেই সাহেবদের ভাষা ইংরেজিতে ওরা বলতে পারে না। ঠিক, তাহলে প্রতিবাদের ভাষা ইংরেজি এদেরকে প্রথম শেখাতে হবে। এবং তখন উনি চলে গেলেন কোথায়, দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির অফিসের উদ্যোগী। এবং যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে গান্ধীজি কি করলেন, ওখানকার যারা স্থানীয় লোক ছিল, যারা খনিতে হীরের কাজ করত বা যারা হীরের ডিজাইন করত, এরকম প্রচুর গুজরাটি ছিল, আমাদের কিছু মারোয়ারি লোক ছিল, এরকম প্রচুর লোক, তাদেরকে উনি 2 ঘন্টা করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে শুরু করলেন। এবং 1894 সালে কিছু সঞ্চিত অর্থ আর কিছু স্থানীয় সাউথ আফ্রিকানদের উদ্যোগে বা তাদের সাহায্যে উনি তৈরি করলেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গান্ধী কবে প্রতিষ্ঠা করেছিল? 1894 সালে। গান্ধীজি প্রতিবাদ থামেনি, সেটা কিন্তু কখনো চিৎকার করে নয়, নীরবে, কিন্তু তার কাজ চলেছিল। গান্ধীজি যখন এরকম ভাবে কাজ করছেন এবং সাউথ আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে উনি একটা প্যাম্পলেট বা যাকে আমরা প্রচার পুস্তিকা বলি, তিনি লিখলেন। এবং এই প্রচার পুস্তিকা লিখে তিনি যখন প্রচার করতে গেলেন, তখন তাকে কি করা হলো, আবার তাকে মারধর করা হলো। এবং গান্ধীজি যতবারই মার খেয়েছেন, ততবারই তিনি কোনো বড় কাজ করেছেন। 96 সালে এই মারধর খাওয়ার পর গান্ধীজি আমাদের কি করতে আরম্ভ করলেন, সেখানকার জনগণকে তাদের কাজের উদ্দেশ্য কি, তারা কোনো জাতি, সেখানে সেটা বড় কথা নয়, তারা হচ্ছে একজন মানুষ, সেই শিক্ষাটা উনি দিতে শুরু করলেন। এবং এরকম শিক্ষা দিতে দিতেই গান্ধীজি আমাদের কি করে ফেললেন, লক্ষ্য করলেন বেঁধে গেছে দ্বিতীয় বুয়রের যুদ্ধ, তাই তো। এবং এই দ্বিতীয় বুয়রের যুদ্ধ যখন 1899 সালে হলো, তখন উনি কি করলেন, এই সমস্ত আঘাতপ্রাপ্ত, আহত সমস্ত সৈনিকদের উনি সাহায্য করতে শুরু করলেন। ঠিক সেই সময় যেটাকে বলে, উনি একটা কিনেছিলেন একটা অ্যাম্বুলেন্স কর্প, যাকে বাংলায় বলে সববাহী গাড়ি। কর্পস শব্দের অর্থ হচ্ছে সব। সববাহী গাড়িতে উনি যারা অসুস্থ তাদেরকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন, যারা মারা গেছেন তাদেরকে কফিনে করে সাহিত্য করা ব্যবস্থা করলেন। প্রশংসিত হলো গান্ধীজি শুধু দক্ষিণ আফ্রিকায় না, সারা ভারতবর্ষে এবং গোটা ইউরোপে, বিশেষ করে লন্ডনে। যে একজন মানুষ, যে লন্ডনে আহত সৈনিক, তাদের সেবা শুশ্রূষা করছে, অথচ এই ব্রিটিশরাই ভারত শাসন করছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে আমরা পরবর্তী জায়গায় গেলাম, যেখানে দেখতে পেলাম গান্ধীজি লেখাপড়ার কাজ করতে শুরু করলেন। যার মধ্যে তোমাদের মনে রাখতে হবে, 1903 খ্রিস্টাব্দে গান্ধীজি ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটি পত্রিকা প্রকাশ করলেন। দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশিত গান্ধীজির প্রথম পত্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন। এটা ভালো করে জেনে রাখবে। তাকে এক্ষেত্রে যিনি সাহায্য করেছিলেন তার নাম হচ্ছে পোলক, তাই তো। বেশ, এবার গান্ধীজি সেই 1903 সালেই কি করলেন, প্লেটোর রিপাবলিককে আংশিকভাবে গুজরাটি ভাষায় অনুবাদ করলেন। তাহলে দুটো প্রশ্ন আমি চলে আসছি। এই কোশ্চেনটা সিজিএল একসময় দিয়েছিল যে প্লেটো রিপাবলিককে গুজরাটি ভাষায় কি অনুবাদ করেন, এবং সেটা কিন্তু পার্টলি, আংশিক। উত্তর হচ্ছে গান্ধীজি। এই কোশ্চেনটা আমি আমার বলে দিই, এটা মাদ্রাসা সার্ভিস কমিশনেও কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল। আর গান্ধীর প্রথম পত্রিকা কি, কোন পরীক্ষায় আসেনি, এই ইন্ডিয়ান ওপিনিয়ন, তোমরা দেখবে। যাই হোক, এবার যেটা আমি বলতে চাইছিলাম, 1903 সালে এই দুটো ঘটনা ঘটার পর 1904 সালে গান্ধীজি কি করলেন, 1904 সালে গান্ধীজি এখানকার যারা সত্যাগ্রহী, সেই সত্যাগ্রহীদের জন্য একটা রেসিডেন্সি বা বাসস্থানের ব্যবস্থা করলেন।
ঠিক। এবং সত্যাগ্রহীদের বাসস্থান ১৯০৪ সালে যখন তিনি তৈরি করলেন, তার নাম ছিল ফিনিক্স ফার্ম। কোথায় তৈরি হয়েছিল? দক্ষিণ আফ্রিকার ডারবানে। দক্ষিণ আফ্রিকার ডারবানে যখন ফিনিক্স ফার্ম তৈরি হয়েছিল, এই ফিনিক্স ফার্মে যে সত্যাগ্রহীরা ছিলেন তাদের দিয়ে কিন্তু গান্ধীজি অনেক আন্দোলন করিয়েছিলেন। এবং বলে দিই এই প্রসঙ্গে একটা কথা, যে গান্ধীজির সত্যাগ্রহ সে ব্যাপারটা কি, কনসেপ্টটা কি? সত্য আর আগ্রহ দুটো মিশেই হয় হচ্ছে সত্যাগ্রহ। তাহলে কোনো একটা আন্দোলন বা যা কিছু করতে যাচ্ছি, একটা সত্য কাজ করছে, সেই সত্যটাকে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আন্দোলনের লক্ষ্য, যাকে আমরা এক কথায় বলি সত্যাগ্রহ। এবং এই সত্যাগ্রহের কনসেপ্ট সত্যি কথা বলতে গেলে শ্রীমৎ ভগবত গীতায় ছিল, এবং সত্যাগ্রহের কনসেপ্ট লিও টলস্টয়ের কিংডম অফ গডের মধ্যেও কিন্তু ছিল। গান্ধীজি যেটা করেছিলেন সেটা হচ্ছে সব জায়গা থেকে নিয়েছিলেন এবং নিজের মতো করে কিন্তু পরিবেশন করেছিলেন। ১৯০৪-এর পরে গান্ধীজির জীবনে আর একটা বড় মোড় আসে ১৯০৬ সালে। এবার বলছি কেন? তার কারণ হলো গান্ধীজি ইতিমধ্যে দুবার ভারতে চলে এসেছিলেন। ১৮৯৬ সালে, আরেকবার হচ্ছে ১৯০১ সালে। এর মধ্যে ১৯০১ সালে যখন ভারতে এসেছিলেন, তখন তিনি তার পরিবারবর্গ নিয়েই চলে গিয়েছিলেন। এবং এই ১৯০১ সালে জাতীয় কংগ্রেসে গান্ধীজি কলকাতা অধিবেশনে প্রথম যোগ দিয়েছিলেন এবং বলেছিলেন যে, "আমি এখানকার আজীবন সদস্য হতে চাই।" বেশ। এবার ১৯০৬ সালে গান্ধীজি যখন ফিরে এলেন, তখন আমাদের আন্দোলনের বেশ কিছু চিন্তাভাবনা তার মাথায় এলো। প্রথমে উনি দেখলেন যে এখানে যারা মুসলিম এবং হিন্দু, তাদেরকে কোনো রকমভাবে সিটিজেনশিপ দিচ্ছে না, মানে নাগরিকত্ব দিচ্ছে না। কারণটা কি? বলা হচ্ছে তাদের বিবাহ বৈধ নয়। মুসলিমদের শরীয়তি আইন অনুযায়ী বিয়ে, এখানে কোনো লয়ার এসে সই সাবুত করছে না, তাই বলছে এটা পুরোপুরি আইন বিরুদ্ধ। আবার হিন্দুরা অগ্নিসাক্ষী রেখে মন্ত্র পড়ে লোকজনের সামনে বিবাহ করছে, তাই এটাও বৈধ নয়। তাহলে কি হবে? বৈধ না হলে দ্বিতীয় মানে সেকেন্ড সিটিজেনশিপ পেলে তার তো কোনো লাভ নেই এখানে, তাকে তো থাকতে দেওয়া হবে না। তখন গান্ধীজি নাটাল নামক প্রান্তরে ১৯০৬ সালে শুরু করে দিলেন নাটাল সত্যাগ্রহ। ঠিক, মনে থাকবে এটা। এবং এই নাটাল সত্যাগ্রহ যখন গান্ধীজি করছেন, সেটা কিন্তু পুরো কন্টিনিউ করলো দীর্ঘদিন। সেটা গিয়ে আমাদের শেষ হলো ১৯১২-তে। এখানেই কিন্তু গান্ধীজি জননেতাতে পরিণত হলেন দক্ষিণ আফ্রিকায়। কৃতিত্ব কিছু কম তার ছিল না। তাকে লন্ডনেও যেতে হয়েছিল। আবার লন্ডন থেকে তাকে সাউথ আফ্রিকায় ফিরে আসতে হয়েছিল, এবং ওইটুকু সময় ফাঁকেও তিনি কিন্তু সাহিত্য রচনা করেছিলেন একেবারে জাহাজে করেই। তার মধ্যে একটা বড় উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, ১৯০৯ সালে, তাই তো? হিন্দ স্বরাজ। এই হিন্দ স্বরাজের মুক্তি, যার নাম হচ্ছে ইন্ডিয়ান হোম রুল। হোম রুল শব্দটা আইনি শব্দ। এই হোম রুল শব্দের অর্থ হচ্ছে স্বরাজ। গান্ধীজি প্রথমেই বলেছি লয়ার ছিল, সমস্ত আইন তার কিন্তু নখদর্পণে ছিল, এবং সেটার প্রকাশ হতে শুরু করলো ঠিক তার পরেই, যখন আমরা দেখলাম ১৯১০ সালে উনি তৈরি করলেন টলস্টয় ফার্ম। টলস্টয় ফার্ম যখন তৈরি হলো, টলস্টয় ফার্ম তৈরি হওয়ার সময় এটা চলে গেল জোহান্সবার্গে। একই রকমভাবে সত্যাগ্রহীদের আরেকটি আবাসস্থল তৈরি করে দিলেন তিনি। এবার গান্ধীজি একই সঙ্গে আরো কিছু বইয়ের চর্চা নিয়ে আসলেন, এবং গান্ধীজি এই আন্দোলন চলাকালীন আস্তে আস্তে আমাদের জেল যাত্রাও করলেন। ১৯০৮ সালে গান্ধীজির প্রথম জেল যাত্রা হয়। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির যে জেল যাত্রা হয়েছিল, দীর্ঘদিন তাকে ধরে রাখতে পারেননি, তাকে মুক্তি দেওয়া হয়, এবং স্মুট বলে এক ব্যক্তি গান্ধীর সঙ্গে চুক্তি করেন, যেটা স্মুট গান্ধী চুক্তি নামে খ্যাত, যেখানে বলাই হয়েছিল যে সমস্ত নাগরিকদের ফিরিয়ে দিতে হবে তাদের নাগরিকত্ব, তাই তো? এবং এই হিন্দু এবং মুসলমান, তাদের বিভিন্ন ধর্ম আলাদা হলেও তাদের কখনো বিবাহ অবৈধ বলা যায় না। একটা ট্র্যাডিশন, একটা ঐতিহ্য, যে ঐতিহ্যকে আপনারা আঘাত করছেন। গান্ধীজির এই বলদীপ্ত কণ্ঠ এবং কি বলবো, মোহিত করে দিয়েছিল সেখানকার মানুষকে। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি হয়ে গিয়েছিলেন। তাই ভারতে না ফিরলে, শুধু দক্ষিণ আফ্রিকায় থাকলেও গান্ধীজি হতেন। এবার চলে আসি তার পরের ঘটনাতে। যখন আমরা গান্ধীজিকে দেখলাম ১৯১২ সালে সাফল্য পেল
তাই তো? মানতে বাধ্য হলো এই নাটাল সত্যাগ্রহে যেখানকার নাগরিকত্ব থাকবে। ঠিক সেই সময় গান্ধীজির সামনে এলো আরো একটা পরীক্ষা। তার গুরু, তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে ১৯১২ খ্রিস্টাব্দে গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং বললেন যে, "তুমি দক্ষিণ ভারত, দক্ষিণ আফ্রিকায় যথেষ্ট করেছো। আজ তোমার মতো নেতার প্রয়োজন কোথায়? এই ভারতবর্ষের মাটিতে। তুমি একজন ভারতবাসী। চলো, পরিবার নিয়ে তুমি একবারের জন্য ফিরে চলো।" গুরুর এই আদেশ গান্ধী কখনোই উপেক্ষা করেননি এবং তিনি ফিরেছিলেন এবং যে সময় ফিরেছিলেন ১৪ সালে উনি রওনা দিয়েছিলেন আর ১৯১৫ সালে গান্ধীজি ৯ জানুয়ারি ফিরে এসেছিলেন। যে দিনটাকে আমরা বলি প্রবাসী ভারতীয় দিবস। গান্ধীজি এই সময় যে খ্যাতি পেয়েছিল লন্ডনের মানুষের কাছে তার অ্যাচিভমেন্টের জন্য, তার কৃতিত্বের জন্য ১৯১৫ খ্রিস্টাব্দে গান্ধীজিকে দেওয়া হয় আমাদের কি উপাধি? কাইজার-ই-হিন্দ। মনে থাকবে? কাইজার-ই-হিন্দ। এটা হচ্ছে কি দক্ষিণ আফ্রিকায় তার আন্দোলন কিসের জন্য? এই রেসিয়াল প্রবলেম এবং একই সঙ্গে আমাদের ওই কি বলবো নাগরিকত্ব নিয়ে এবং অবশ্যই তার সঙ্গে ১ম বিশ্বযুদ্ধে আহত ব্রিটিশ সৈনিকদের সাহায্য করার জন্য। ১৯১৫ সালে গান্ধীজি ৯ জানুয়ারি ফিরে আসার পর গান্ধীজি কিন্তু ১ম তার কি বলবো পাবলিক প্লেসে মানে জনসাধারণের সামনে বক্তৃতাটা যখন রাখেন সেই সময়টা ছিল তোমরা মনে রাখবে ১৯১৬ খ্রিস্টাব্দ বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্যের উদ্যোগে ওনারই অনুরোধে উনি প্রথম পাবলিক স্পিচটি দেন ভারতে। এরপর ১৯১৬ খ্রিস্টাব্দে যখন লখনৌ কংগ্রেস অধিবেশনে গান্ধীজি যোগ দিয়েছেন ঠিক সেই সময় এক ব্যক্তি বারবার করে দুটো টিকিট দেখিয়ে ওনাকে ডাকছেন। উনি চলে গেলেন তার কাছে এবং তিনি বললেন যে, "হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই কোনো সংকটে পড়ে আমাকে ডাকছেন।" বলছে, "হ্যাঁ, আমি যেখানটায় থাকি আমি একজন আমাদের কি বলবো বর্ধিষ্ণু একজন চাষী। আমার অভাব নেই। কিন্তু আমার সঙ্গের যারা চাষী ভাইরা তারা ভীষণ রকমভাবে কষ্টে রয়েছে। কারণ ওখানকার স্থানীয় ইংরেজরা কি করছে ওই চম্পারণ এলাকায় আমাদের নীল চাষ করাতে বাধ্য করছে। ২০ বিঘা জমির মধ্যে ৩ বিঘা জমিতে আমাদের কি করছে নীল চাষ করাচ্ছে। এটাকে আমরা কাঠি বা কাঠিয়া সিস্টেম বলি। সেই ৩ কাঠিয়া সিস্টেমে এই কাজ হচ্ছে। জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং তারা আর কখনো আমাদের এই কৃষি মিলেট বা ধানের চাষ আর করতে পারছে না।" ঠিক তখন গান্ধীজি চেপে বসলেন ট্রেনে এবং ১৯১৬ সালে পরিভ্রমণ করার পরে ১৭ সালে শুরু হয়ে গেল চম্পারণ সত্যাগ্রহ। সাথী হিসেবে যাদের পেয়েছিলেন তারাও নেতৃত্ব দিয়েছিলেন তারা অনেক অল্প বয়সী লোক। যেমন রাজেন্দ্র প্রসাদ, যেমন স্কুল মাস্টার জে.ভি. কৃপালিনী, যেমন নরহরি পারেখ, তাই তো? যেমন ওখানে ছিলেন আমাদের অনুরাগ নারায়ণ সিনহার মতো একদম তরুণ তুর্কি। এই সমস্ত তরুণ তুর্কিকে নিয়ে উনি কাজ করলেন এবং অচিরেই ব্রিটিশ সরকার বেশ নড়েচড়ে বসলো যে না এটা আর করা যাবে না এবং ১৯১৮ সালে পাশ করা হলো চম্পারণ কৃষি আইন। তাহলে চম্পারণ অ্যাগ্রেরিয়ান অ্যাক্ট বা চম্পারণ কৃষি আইন যখন পাশ হলো তখন আমরা দেখলাম যে ওইখানকার ইংরেজরা একটা নেগোসিয়েশন করলো যে না যেটুকু জমি নষ্ট হয়েছে আমরা আর কোন নতুন জমিতে হাত দেবো না, যতটা পারি ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি। ঐতিহাসিক সুমিত সরকার চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে বলছেন যেটা ওয়ান কাইন্ড অফ নেগোসিয়েশন। আমি ইংরেজির বাংলা করছি, যেটা হচ্ছে একটা সমঝোতা হলো। কিন্তু গান্ধী থেমে থাকলেন না। এই সমঝোতার পর গান্ধীজি ১৯১৮ খ্রিস্টাব্দে চলে গেলেন আহমেদাবাদে। কেন গেলেন? আমাদের অনুসুয়া বেন বলে একটি মেয়ে তার মায়ের হয়ে এসেছিলেন গান্ধীর কাছে যে আমার মা আপনাকে ডাকছে, আপনাকে কাজ করতে হবে। তাহলে এই সারাভাই যে ভদ্র মহিলা ছিলেন তার টাইটেল ছিল, তিনি বললেন যে আমার ছেলে আমার হাজবেন্ডের সমস্ত কারখানাটা চালায় এবং প্রথম বিশ্বযুদ্ধে তার কারখানায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে সে এখন কি করছে, এখন সম্পূর্ণভাবে 50% বেতন দিয়ে কৃষকদের শোষণ করছে। যে আপনি যান আমার মেয়ের সঙ্গে আন্দোলন করুন। তাহলে আম্বালা সারাভাই এই ভদ্রমহিলার নির্দেশ পেয়ে অনুসুয়া বেনকে নিয়ে গান্ধীজি গেল
এবং গান্ধীজি যখন বলল যে 100%, মানে 100%ই দিতে হবে, কোনো 50% চলবে না, বললো চলবে না, একেবারেই দিতে পারবো না, এটাতেই আমাদের চালাতে হবে, যে ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে আমরা পারবো না। কিন্তু তিনি একেবারে অপারগ হলেন এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 60%, 70% অব্দি গেল। তখন গান্ধীজি যেটা করলেন, তার যে অস্ত্র তিনি ভারতে একবারও প্রয়োগ করেননি, সে অস্ত্রটাই উনি কি করলেন, এই কারখানার মধ্যে করে বসলেন। সমস্ত শ্রমিকদের নিয়ে উনি বসে উনি করলেন অনশন, ফাস্টিং। এবং এই অনশন করার পর এরম আন্দোলন কখনো কিন্তু ভারতবাসী দেখেনি। উনি ভয় পেয়ে গেলেন এবং আবার আলোচনা সভায় বসলেন। 75 থেকে সেটা 80% হল। 80% পর্যন্ত বেতন দেবে বলল, আর পারবো না, আমার পক্ষে সম্ভব না। এবং আহমেদাবাদও সফল নয়, আহমেদাবাদও একটা নেগোসিয়েশন, সমঝোতা, কিন্তু গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পেল। আহমেদাবাদ সত্যাগ্রহ ঠিক 1 মাস বাদেই আবার একটা কৃষক আন্দোলনে গেলেন, যার নাম খেদা আন্দোলন। এবং খেদার কৃষক আন্দোলনে নেতৃত্ব দিতে এলেন দুজন একদম নতুন মুখ। কে কে এদের নাম? একজন হচ্ছে ইন্দুলাল ইয়াগনিক, আরেকজন হচ্ছে বল্লভভাই প্যাটেল, যার পরিচয় ছিল জীবনাভাই প্যাটেলের ছেলে, আর আমাদের কি বলবো বিট্টল ভাই প্যাটেলের ভাই। সে লোকটাকে তার নিজের পরিচয় দিলেন কিন্তু গান্ধীজি এই আন্দোলনটার মাধ্যমে। এবং এই আন্দোলনটাও নেগোসিয়েশন হলেও, আমাদের কি বলবো সমঝোতা হলেও অনেকটাই সফল হলো। পরপর 3টি আন্দোলনে গান্ধীজি যে সত্যাগ্রহের প্রদর্শন করলেন, সেটা আমাদের কি হলো, গোটা ভারতবাসীকে চমকে দিল। বিপিনচন্দ্র পাল তখন অস্তমিত, অরবিন্দ ঘোষ তখন পন্ডিচেরি আশ্রমে, বাঘাযতীনের মতো বিপ্লবী তখন মৃত। এই যে একটা শূন্য স্থান, ঠিক আছে, তিলকেরও তখন নখদন্তহীন বাঘ, এইখানে কিন্তু আমাদের সুযোগ পেলেন গান্ধীজি। একটা কথাই আছে যে বীর যে বীর হয়, ভাগ্য তার সহায়তা করে, তাই তো, কিছু খুলে দেয়। তাহলে অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনি, উইনস্টন চার্চিল, এদের থেকে কোথায় গান্ধীজি আলাদা, তাই না? না ছিল তাদের মতো সপ্রতিভ, মানে স্মার্ট, ছিল না। না ছিল তাদের মতো বাগ্মী, ছিল না। ভীষণ স্লো তার কথা বলা দিয়ে যে কোনো লোক শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, কিন্তু ভীষণ এফেক্টিভ। সে যখন কথা বলে, অস্ত্র তখন নড়ে না, আগ্নেয় অস্ত্র দিয়ে তখন একটা বুলেটও ঝরে না, তাই না? এ এক চমৎকার কথা, এটা গান্ধীর ক্ষেত্রেই বলা যায়। এ এক মানুষ, তৈলঙ্গ স্বামী বা স্বামীজি বা দয়ানন্দ সরস্বতী যেতে হবে না, একজন মানুষ, যে মানুষটি ছোটখাটো, যার মধ্যে কোনো মহাপুরুষের ভাব নেই, কিন্তু কার্যকলাপে তাকে মহাপুরুষে পরিণত করেছে। এরকম একটা জায়গা থেকে গান্ধীজির একটা সর্বভারতীয় আন্দোলনের সুযোগ চলে আসে 1919 খ্রিস্টাব্দে, যখন তিনি আমাদের যে আন্দোলনটি করেছিলেন, তোমরা নিশ্চয়ই জানো, সেটি হচ্ছে আমাদের রাওলাট সত্যাগ্রহ। এবার রাওলাট ব্যাপারটা খুব আইনি ব্যাপার, তাই তো। রাওলাটের সম্পর্কে কনস্টিটিউশনের লোকেরা বলে সিডিশন কমিশন, ঠিক। এবং এই সিডিশন কমিশন, এটা যখন মানে সামনে চলে এসেছিল, এবং তার প্রচুর রকমের বাধা বিপত্তি এসেছিল। এবং রাওলাট সত্যাগ্রহে যা মানে রাওলাট আইনটা যখন তৈরি করা হয়, এটা ভীষণ রকমভাবে ওরাই খুব গড়িমসি করেছিল। 1918 সালে এটা তৈরি হয়ে যায়। লন্ডনের মধ্যে প্রথমে একটা আলোচনা সভা হয়, ওদের কাছে এটা পাস হয়। এটা যখন ভারতে চলে আসে, মানে ভারতে প্রস্তাবিত হওয়ার পর যখন এটা চলে আসে, সেটা 1919। আমি বলে দিই, এই প্রশ্নটা তোমরা একবার দেখবে। এই প্রশ্নটা আমি যতদূর মনে করতে পারি এসেছিল একটা মাদ্রাসা সার্ভিস কমিশনে, যে রাওলাট আইন কবে গঠিত হয়েছিল এবং এটি কবে পাস হয়েছিল। সবাই এই উত্তরটা একই করেছিল, 1919। তা হবে না, 1918 এবং 1919, ঠিক তো। এবার এটা আসার পরে দেখা গেল সেখানে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, মানে কতখানি হিউমিলেট করা। বলছে যদি মনে করা হয় কোনো বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি, তাকে একেবারে ল অফ সাসপেক্ট, মানে যাকে বলে সন্দেহের আইনে, তাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করেই তাকে ফটকে পোড়া হবে, ঠিক। তা এই যে একটা প্রমাণ না হলে তা তো কিছু করতে পারে না, কোনো পুলিশই গ্রেপ্তার করে না, করতে পারে না। তা এটা পুরোপুরি আইন বিরুদ্ধ, যেটা বল্লভভাই প্যাটেল, মতিলাল নেহেরু,
চিত্তরঞ্জন দাস এরা সবাই লয়ারই বলছে যে এটা তো মেনে নেওয়া যায় না। এবং আলটিমেটলি যেটা হলো, যখন এটা আমাদের এখানে পেশ করা হলো যে এই আইনই বলবৎ হবে, এই আইনই চলবে, তখন গান্ধীজি বলেই ফেললেন যে এই রাজ শয়তানি রাজ, এটা একটা শয়তানি রাজ, স্যাটানিক, তাই তো? এবং এই সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমরা আজ গোটা ভারতবর্ষ জুড়ে আমরা এক আন্দোলন করতে চলেছি। প্রথমে একটা কি হলো, সত্যাগ্রহ সভা। সত্যাগ্রহ সভা আমরা যেমন দেখেছিলাম আমাদের আহমেদাবাদ সত্যাগ্রহের পরে হয়েছিল 1918 সালে, ঠিক তেমনভাবেই উনি একই রকমভাবে একটা সত্যাগ্রহ সভার আয়োজন করলেন এই রাওলাটের প্রতিবাদে। এবং আমরা এটাও দেখতে পেলাম যে 6ই এপ্রিল সারা ভারতবর্ষ জুড়ে একটা হরতাল হলো। ঠিক সারা ভারতবর্ষ জুড়ে হরতাল হলো এবং ওই দিনই আনুষ্ঠানিকভাবে গান্ধীজি আন্দোলনটা করেছিলেন। গান্ধীজির এই আন্দোলন 6ই এপ্রিল হওয়ার পর, সারা দেশব্যাপী হরতাল হওয়ার পরে আমরা এটা দেখলাম যে এখানে প্রচুর মানুষ সাড়া দিল। তাই বলি আমরা এই আন্দোলনটাকে গান্ধীজির প্রথম মাস মুভমেন্ট, যাকে বাংলায় বলে প্রথম গণ আন্দোলন। সর্বভারতীয় হিসেবেও বলতে পারো, সর্বভারতীয় হিসেবে যদিও আমাদের অসহযোগটা অনেক বড় ছিল, সর্বভারতীয় ক্ষুদ্র হলেও এটা একটা আন্দোলন ছিল, সব মানুষকে নিয়ে গান্ধীজি করেছিলেন। এবং এই আন্দোলনই তাকে দিল হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠা, তাই তো? 1919 সালে এই আন্দোলন চলাকালে যেভাবে মানুষ সাড়া দিল এবং ইংরেজ সরকারের ভীতি যেভাবে তৈরি হলো এবং তার প্রভাব আমরা দেখতে পেয়েছিলাম যে কতখানি নাশকতামূলক কাজ হয়েছিল, যে আমাদের 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। অথচ তার আগে এই রাওলাট আইনের প্রতিবাদে কিন্তু শঙ্করন নায়ার অত বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরি উনি ছেড়ে দিয়েছিলেন, তাই তো? এবং তারপরে এই আন্দোলন যখন সর্বোচ্চ স্তরে, সব স্তরে চলতে থাকলো, সেখানে মোহাম্মদ আলী জিন্নাও সরব হয়েছিল এবং গান্ধীকে সমর্থন করেছিল। চিত্তরঞ্জন দাস, বল্লভভাই প্যাটেল, মতিলাল নেহেরু, এম এ আনসারি, মুক্তার আহমেদ আনসারি সব নেতাই কিন্তু গান্ধীকে সমর্থন করেছিল। তাহলে এই রাওলাট সত্যাগ্রহ বা রাওলাট আন্দোলনের মাধ্যমে আমরা যে ঘটনাগুলো তারপর দেখলাম, এই 13ই এপ্রিলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তার মধ্যে একটা পার্ট, এটাকে ছোট্ট করে আমি একটু বলে দিচ্ছি তোমাদের, তোমরা বলবে না। মাইকেল ওডায়ার ছিলেন পাঞ্জাবের গভর্নর, আর যিনি গুলি চালিয়েছিলেন তার নাম ছিল জেনারেল ওডায়ার। এবং এই জেনারেল ওডায়ারের গুলিতেই প্রচুর মানুষ মারা যায়। এবং এই ঘটনার প্রতিবাদে আমরা দেখেছিলাম যে পাঞ্জাবে দীর্ঘদিনের জন্য আন্দোলন চলতে থাকে। তাহলে মূল ব্যাপারটা কি হয়েছে? মূল ব্যাপারটা সেই রাওলাট আইনের প্রতিবাদ করেছিল কে? সৈফুদ্দিন কিচলু, ডক্টর সত্যপাল, তারা অমৃতসরের যথেষ্ট নামী ব্যক্তি ছিলেন এবং এদেরকে প্রকাশ্য দিবালোকে এদের গ্রেপ্তার করা হয়। সেটা মানুষ আর মেনে নিতে পারেনি। যেদিনকে আমাদের বৈশাখী উৎসব শিখদের, সেখানে ওরা বলেছিল আমরা একটা সভার আয়োজন করব। খবর চলে গেছে অনেক আগেই, এবং সেখানে ব্রিগেডিয়ার জেনারেল ওডায়ারকে পাঠিয়ে দেন মাইকেল ওডায়ার, চারিদিকটা ঘিরে গুলি চালান। কত মানুষ হতাহত হয়েছিল তার সরজমিনের জন্য আমরা দেখতে পাই এই ইনভেস্টিগেশনের তরফ থেকে দুটো কমিশন গেছিল। একটা হচ্ছে হান্টার কমিশন, ব্রিটিশদের তরফ থেকে হান্টারের নেতৃত্বে, আর একটা কমিশন গেছিল আমাদের মতিলাল নেহেরু কমিশন, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, এদের একটা দল গেছিল কংগ্রেসের তরফ থেকে এই ইনভেস্টিগেশন করতে। ঠিক, তাহলে এই যে জায়গাটা আমাদের তৈরি হলো এবং এই জায়গাটাকেই আমরা সামনে নিয়ে দেখতে পেলাম আমাদের পরবর্তীকালে খিলাফত আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন। এবার চলে আসি এইখানে গান্ধীজির এই পরপর আন্দোলনগুলো চলতে চলতে একটা স্টপ গ্যাপে, সেটা হচ্ছে আমাদের হোম রুল আন্দোলন। মনে থাকবে? তাহলে হোম রুল এই শব্দটার অর্থ কি? এই শব্দটা হচ্ছে একটা আয়ারল্যান্ডের শব্দ, যার মানে হলো স্বরাজ। বেশ, তাহলে স্বরাজ অর্জন করব এরকমই একটা ভাবনা চিন্তা থেকে আমাদের বিশিষ্ট থিওসফিক্যাল সোসাইটির নেতা এবং জাতীয় কংগ্রেসের 1917 খ্রিস্টাব্দে আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন এই আনি বেসান্ত, উনি আমাদের কি করলেন? নেতৃত্ব দিলেন।
এবং এই নেতৃত্ব দেওয়ার সময় নেতৃত্বের ব্যাপারটা দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা হচ্ছে বালগঙ্গাধর তিলক, তিলকের নেতৃত্বে, আরেকটা অ্যানি বেসান্তের নেতৃত্বে। তিলকের একরকম ভাবধারা এবং অ্যানি বেসান্তেরও আরেক রকম ভাবধারা। এবং এই দুটো ভাবধারা, একটা এপ্রিল আর একটা হচ্ছে সেপ্টেম্বর। সেপ্টেম্বরেরটা মনে রাখবে অবশ্যই আমাদের করেছিলেন বেসান্ত, আর এপ্রিলে করেছিলেন আমাদের তিলক। দেখা যায় যে এখানে কত জনসমর্থন তারা পেয়েছিল, কে কোন অঞ্চল থেকে করেছিল, কারা সমর্থন করেনি, কারা সমর্থন করেছিল, কোন পত্রিকাগুলো হোম রুলের ওপরে সবচেয়ে বেশি আলোকপাত করেছিল। মনে রাখবে অ্যানি বেসান্তের যে দুটো পত্রিকা ছিল, নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ, এই দুটো পত্রিকা কিন্তু আমাদের কি করেছিল, আমাদের সমর্থন করেছিল। ঠিক মনে থাকবে এই দুটো? বেশ, তাহলে নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ এই দুটো পত্রিকার কথা যখন আমি বললাম, আমাদের এই দুটো পত্রিকায় ম্যাড্রাস থেকে কিন্তু পাবলিশড হতো। মনে রাখবে, মাদ্রাস থেকে পাবলিশ হতো। এবং এই দুটো পত্রিকায় 1914 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল, এটাও মনে রাখবে। এই আন্দোলন যখন চলতে থাকে 1917 সালে আমাদের গ্রেপ্তার হয়ে যান অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত যখন গ্রেপ্তার হয়ে যান, তখন আমাদের সুব্রমণিয়াম আয়ার এই নেতা কি করেছিলেন, আমাদের ত্যাগ করেছিলেন আমাদের তাদের সদস্যপত্র। ঠিক, এবং তিনি সদস্যপত্র বলবো না, তার অ্যাকচুয়ালি ওই এটাকে নাইটহুড বলি, নাইটহুড ওটা ছেড়ে দিয়েছিলেন। আবার একই রকম ভাবে দেখো তুমি, যে এই আন্দোলন চলাকালীন যখন তিলক করেছিল, তিলক 1916 খ্রিস্টাব্দের শেষের দিকে বা 17 গোড়ার দিকে আমাদের পেয়েছিলেন লোকমান্য উপাধি। সমগ্র আন্দোলনটাকে পরিচালনা করার জন্য তিলক এই উপাধিটাই পেয়েছিলেন। না থাকবে, এবার আমাদের এই হোম রুল আন্দোলন সেটা কি সম্পূর্ণভাবে সফল হয়েছিল? এখানে বলছি যে গান্ধীবাদী নেতারা তারা কিন্তু হোম রুল আন্দোলনে অংশগ্রহণ করেননি, গান্ধী নিজের সমর্থন থাকলো। এবং বলে অনেকে যে এটাই নাকি ছিল হোম রুল আন্দোলনে একদম আমাদের কি বলবো পতনের মূল কারণ। তারপরে জর্জ অরেন্ডাল কাকে সমর্থন করেছিল? তারপরে ধরো তিলকের এই যে বিখ্যাত কথাটা যেটা উনি বলেছিলেন 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগের বেলগাঁও অধিবেশনে, কি বলেছিলেন কথাটা? খুব দৃঢ় কণ্ঠে উনি বলেছিলেন আমাদের যে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। তোমাদের সবাইকে বলে রাখি একটি কথা, তোমরা স্কুল সার্ভিস দিচ্ছ, তোমরা স্কুলে পড়াবে, এই বইতে এমনি কথাটা বহু বইতেই ভুল লেখা আছে। এটা বলে আমাদের 1916 খ্রিস্টাব্দে লখনৌ অধিবেশনে নাকি জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে নাকি তিলক বলেছিলেন, ভুল। মনে রাখবে বেলগাঁও অধিবেশন, বেলগাঁও অধিবেশনে তিলক এটা বলেছিলেন। বেশ, এবার আমি এতক্ষণ যেটা পড়ালাম সেই পড়ানোর মাঝখানে একটুখানি বোর্ডটা আমি একটু দেখাবো। তার আগে আমি চলে যাচ্ছি আবার গান্ধীর দিকে। গান্ধী যখন এখানে সমর্থন করলেও তার লোকেরা সমর্থন করলো না, এবং এটাকে হোম রুল আন্দোলনের অনেকেই বলেন পতনের কারণ। কারণ যেখানে বিপিন চন্দ্র পালের মতো এক্সট্রিমিস্ট লিডার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো এক্সট্রিমিস্ট লিডার, আবার আমাদের জিন্নার মতো তোমার মুসলিম লীগের নেতা, তারা সবাই কিন্তু আমাদের বেসান্তের সঙ্গে ছিলেন, তিলকের সঙ্গে ছিলেন, তাই তো? বেশ, এবার বলছে কিছু এখানকার ব্রাহ্মণ লোক, দক্ষিণ ভারতের লোক, যারা অ্যানি বেসান্ত যেহেতু একজন তোমার কি বলবো আইরিশ খ্রিস্টান, তাই তাকে সমর্থন করেনি। এটাকে অনেকে কারণ বলছে। আবার এটা বলছে যে সক্রিয় অংশগ্রহণের জন্য কেবলমাত্র আমাদের এই হোম রুল লীগের সদস্যরাই ছিল, বাকিদের সেরকম সাড়া পাওয়া যায়নি, সেটাও একটা পতনের কারণ। এবার আমরা আবার ব্যাক করে যাচ্ছি আমাদের গান্ধীর দিকে। গান্ধীর একটা মস্ত বড় পর্ব হচ্ছে তার আদর্শগুলো। গান্ধীর আদর্শ তোমাদের খুব ভালো করে জানতে হবে। যেমন আমি বলেছিলাম সত্যাগ্রহ, সত্যাগ্রহের পাশাপাশি আমি বলেছিলাম হচ্ছে আমাদের ট্রাস্টিশিপ থিওরি, তাই তো? ট্রাস্টিশিপ থিওরি মানে কি? আমাদের বিশ্বাস অর্জনের শিক্ষা। তারপরে বলা হয়েছিল খাদি, তাই তো? মানে অর্থনৈতিক দিক থেকে সবাইকে সমান করে দেখবার জন্য খাদি কথাটা উনি ব্যবহার করতেন। তারপরে বলতেন উনি নন ভায়োলেন্স, তাই তো? অহিংসার কথা বলতেন। এবং এটাও মনে রাখবে তিনি ধর্ম বলে একটা কনসেপ্ট দিয়েছিলেন। ধর্ম, এবার ধর্ম মানে কি? যে ধর্মে কোনো বিশিষ্ট কোনো বিশেষ ধর্মের কথা উনি বলছেন না। ধর্ম মানে তোমার কাজের বৈশিষ্ট্য হচ্ছে তোমার ধর্ম।
এবং গান্ধীর লেখা আত্মজীবনী সত্যনাম কাইয়ে, এটি কোন ভাষায় লেখা হয়েছিল? গুজরাটি ভাষায়। পরবর্তীকালে এটা নবজীবন পত্রিকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ইংরেজি ভাষায়। তার সেক্রেটারি মানে গান্ধীর সেক্রেটারি মহাদেব দেশাই করেছিলেন এবং বই হয়ে যখন বেরোয় তার নাম হয় দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মনে থাকবে কি নাম বললাম? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। গান্ধীজির আরো বই আছে, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, এটিও তার একটা বিখ্যাত বই। কনকোয়েস্ট অফ সেলফ, এটাও তার একটা বিখ্যাত বই। এবং এটাও জেনে রাখবে পিস্তল ম্যাগাজিন, যেমন হচ্ছে আমি বলেছিলাম ইন্ডিয়ান ওপিনিয়ন, তারপরে তার ছিল নবজীবন, তারপরে ছিল তার হরিজন বন্ধু, যেমন ছিল হরিজন সেবক, যেমন ছিল তার হরিজন সেবধি, তাই তো? ইয়ং ইন্ডিয়া, এই পত্রিকাগুলো সবই আমাদের গান্ধীর পত্রিকা। গান্ধী কাদের দ্বারা প্রভাবিত হয়েছিল? শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীকৃষ্ণের বাণী। 2 নম্বর গান্ধী বইটিকে বলেছিল তার মা। এবং গান্ধী 2 নম্বর যে বইটির কথা আমি বলবো, লিও টলস্টয়ের কিংডম অফ গড, এবং একই সঙ্গে কিংডম অফ গডের সঙ্গে সঙ্গে যাবে আর একটি বই ওয়ার অ্যান্ড পিস। তারপর আছে আমাদের ডেভিড থরো, আনটু দ্য লাস্ট, তাই তো? এবং একই সঙ্গে আছে আরেকটা বই জন রাস্কিনের সিভিল ডিসঅবিডিয়েন্স, এবং সং অফ সেলেস্টিয়াল, এবং আমাদের বুদ্ধের ওপরে একটি বই লাইট অফ এশিয়া, তাই তো? এডুইন আর্নল্ড। এই বইগুলো কিন্তু গান্ধীর ক্ষেত্রে সাহায্য করেছিল। দেখো তোমাদের যেন এরকম না মনে হয় স্যার আপনি কি মুখস্থ করে এসে উগড়ে দিচ্ছেন, একদমই না, একদমই না। ভাবনা চিন্তাটাকে এমন করতে হবে আর পড়ানোর অভিজ্ঞতাটাকে এমন রাখতে হবে যেটা তোমাকে একটা পারফেকশনে পৌঁছে দেবে। যা যা আমি বলে গেলাম প্রত্যেকটা স্লাইডে পর 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 তাই আছে। এবার আমি জাস্ট একটু কতগুলো জিনিস মার্ক করে দিচ্ছি। মাটা পড়বে গান্ধীজি, ইম্পর্টেন্ট। রাজনৈতিক গুরু দেখবে। এবার পুত্রের জন্য একটা ব্যাপার আছে, এই হরিলাল মণিলাল রামদাস দেবদাস, এই দেবদাস বা দেবীদাস এনার সঙ্গে বিবাহ হয়েছিল চক্রবর্তী রাজাগোপালাচারীর কন্যা লক্ষ্মীর। ঠিক আছে, দেবদাসের বিবাহ। ঠিক আছে, আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। বেশ, এগুলো সবই আছে। প্যারালাল তার জীবনী লিখেছিল, ব্যারিস্টারি ডিগ্রি 88, 91 ব্যারিস্টারি পাস, সব আছে এখানে পরপর। রাজকোট কোর্ট, প্র্যাকটিস করতেন রাজকোটে, মুম্বাই হাইকোর্টে রাজকোট। দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি 94, নাটাল ইন্ডিয়া কংগ্রেস। ঠিক আছে, আবার দেখো এখানটায় 99 বোরের যুদ্ধ, দ্বিতীয় বোরের যুদ্ধ, হ্যাঁ এটা মনে রাখবে। দ্বিতীয়বারের জন্য ভারতে আসেন 1901, কলকাতা অধিবেশনে যোগ দেওয়া, প্লেটো রিপাবলিকের অনুবাদ, আংশিক অনুবাদ, সবই বলে দিয়েছি এখানে। নাটাল ইন্ডিয়া, নাটাল সত্যাগ্রহ বলা আছে, ফিনিক ফার্ম আছে। নেট ইন্ডিয়ান হোম রুল গান্ধীজির বই, তাই তো? যার আসল নাম হচ্ছে হিন্দ স্বরাজ, বাংলায় লিখে দিচ্ছি হিন্দ স্বরাজ। বেশ, জোহান্সবার্গে বলে দিয়েছি টলস্টয় ফার্ম, প্রথম কারাদণ্ডে দণ্ডিত হন 8-এ, 12 সালে নাগরিকত্ব ফিরিয়ে দেন, গোখলের অনুরোধে ফিরে যান। গান্ধীজি কতদিন কাটিয়েছিলেন? 21 বছর। হুম, ঠিক আছে। ভারতে ফিরে আসেন 9 জানুয়ারি 1915 খ্রিস্টাব্দে, এনআরআই ডে বলেছিলাম। গান্ধীর রচনাগুলো সব পরপর দেওয়া আছে এখানে, কনকোয়েস্ট অফ সেলফ, হিন্দ স্বরাজ,
সব কাইজার হিন্দ, ঠিক আছে। এবার গান্ধীর আদর্শগুলোকে পুরো ইংরেজি থেকে বাংলা করে দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নেই। সাহসিকতার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নন ভায়োলেন্স। রামরাজ্য, সকলের উন্নতি, খাদি, অর্থনৈতিক স্বাধীনতা, সত্যাগ্রহ শেষ পর্যন্ত অর্জন করতে হবে, ধর্ম প্রত্যেকের দায়িত্ব পালন করা, ট্রাস্টিশিপ থিওরি, বিশ্বাসযোগ্যতার তত্ত্ব, ঠিক আছে, সমাজ থেকে অসাম্য দূর করা, এটা। আর এখানে সমস্ত পত্রিকা আমি দিয়ে দিয়েছি। ইয়ং ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট, দেয় নবজীবন দেয়, কোনটা হিন্দি ভাষায় লেখা, দুইজন সেবতী। এবার গান্ধীকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলেছিল লর্ড মাউন্টব্যাটেন, ভীষণ ইম্পর্টেন্ট, তাই তো। ফাদার অফ নেশন বলেছিল সুভাষচন্দ্র বসু, মহাত্মা রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বলে দিই একটা কথা, খুব বিতর্কিত জিনিস, আমি এখানে মাইকের সামনেই বলে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা কথার একটা চিঠিতে তাকে সম্বোধন করেছিল। মহাত্মা গান্ধীজি অনেকদিন আগে হয়ে গেছিল, গুজরাটের ব্যবসায়ীরাই গান্ধীকে মহাত্মা কথাটা প্রথম বলেছিল, কিন্তু পরীক্ষার খাতা তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে হবে। মদন মোহন মালব্যর এই বেনারসে বক্তৃতা দেওয়া আছে, লখনৌ অধিবেশনে যোগ দেওয়া আছে, এগুলো সবই দেওয়া আছে পরপর, বুঝলে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা বই, সব বইগুলো আমি এখানে দেওয়া আছে। এবার দেখো, সত্যাগ্রহ করতে গেলে কি কি করতে হবে, সত্য অহিংসার আদর্শ এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। গান্ধীজি এই কথাটা বলেছিলেন। অহিংস, অসহযোগ আর আইন অমান্য আন্দোলনে সত্যাগ্রহ খুব ভালোভাবে ব্যবহৃত হয়েছিল। এবার আঞ্চলিক রাজনীতিতে গান্ধীজির আবির্ভাব, পরপর সব দেওয়া আছে এখানে, ঠিক আছে। গান্ধীজি ফিরে এসেছিল যখন 46 বছর বয়সে। গান্ধীজির যদি বলা হয় সবরমতী আশ্রম কবে তৈরি হয়েছিল, 1915 থেকে 17-র মধ্যে, এইটাই লিখবে। 15 সালে তৈরি হয়েছিল, কিন্তু শিলান্যাস হয়ে তার কাজ শুরু হয়েছিল 17 সালে। এবার অনেক বইতে 16 সাল লেখে, 16 সালটা লিখবে না, অপশানে যদি 15 বা 17 না থাকে তখন অ্যান্সার হবে 16। সত্যাগ্রহ আশ্রম দেওয়া আছে, সত্যাগ্রহ আদর্শের প্রয়োগ করেন এবং সফল হন। চম্পারণ সত্যাগ্রহ দিয়ে দিয়েছি, সব বলেও দিয়েছি আমি। আহমেদাবাদ সত্যাগ্রহ, ঠিক আছে। গান্ধীজির প্রথম অনশন, এটা মনে রাখবে। এবারে এখানে হোমরুল শব্দের অর্থ সব বলে দিয়েছি এখানে। প্রকৃত অর্থ হলো পঞ্চায়েত, পৌরসভা, জেলা বোর্ড, প্রাদেশিক শাসন পরিষদ ও কেন্দ্রীয় আইন পরিষদ প্রভৃতি সকল ক্ষেত্রেই ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠা করা, ঠিক আছে। এবং এটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মানে শেষ হওয়ার আগেই এই আন্দোলন। আর যদি বলে আয়ারল্যান্ডে প্রথমে হোম রুল আন্দোলন কে করেছে, কি মিস্টার রেমন্ড। তিলক একরকম, এখানে অ্যানিমেশন তার একরকম বলে দিয়েছি। আচ্ছা, অ্যানিমেশন থিওসফিক্যাল সোসাইটির হয়ে করেছিল বলেছিলাম, এবং তিনি বলেছিলেন স্বায়ত্তশাসন লাভটাই হচ্ছে অমূলের মুখ্য উদ্দেশ্য, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চায়নি। ঠিক যেমনভাবে দাদাভাই নৌরুজি 1906 সালে বলেছিল, বা 17 সালে চেমসফোর্ড বলেছিল। আচ্ছা, নিউ ইন্ডিয়া বলেছিলাম, কমনওয়েলথ দুটো পত্রিকা থেকে সব বেরিয়েছিল। সেপ্টেম্বরে মনে রাখবে জর্জ অরেন্ডেলের সঙ্গে উনি মুভমেন্ট শুরু করেন। কটা শাখা ছিল? 200টা। কোন কোন অঞ্চলে গেছিল? এলাহাবাদ, কানপুর, বারাণসী, বেরার, কর্ণাটক, ঠিক আছে। এবার এখানে একটা মনে রাখবে, যারা সমর্থন করেছিল, জওহরলাল নেহরু, তেজ বাহাদুর সপ্রু, রামস্বামী আয়ার, বিপি ওয়াদিয়া, জর্জ অরেন্ডেল, চৌধুরী খালিকুজ্জামান,
জেএন ব্যানার্জি এরা করেছিল। এরা লক্ষ্য করে দেখো, নেহরু তখনও পর্যন্ত কিন্তু গান্ধীর শিষ্য হয়নি। আচ্ছা, এবার দেখো মাদ্রাজের তামিল এলাকায় কিন্তু একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল। কাশ্মীরি ব্রাহ্মণদের মধ্যেও এটা দেখা গেছিল। এবার দেখো মডারেটদের মধ্যে মালব্য, সুরেন্দ্রনাথ, জিন্না, ঠিক আছে, যা যার নাম বলেছিলাম আমি, যা সবাই অ্যানিবেশনকে সমর্থন করেছিল। গ্রেপ্তার হয়ে যায় কবে? দেশান্তের সঙ্গে অরেন্ডেলও গ্রেপ্তার হয়ে যায় 17। কন সুব্রমণিয়াম আর ছেড়ে দিচ্ছ নাইট, এটা মনে রাখবে, ঠিক আছে? বেশ। সচিব যখন আমাদের ভারত সচিব মন্টেগু, যখন তার আগস্ট অফার দেয়, সেখানেও কিন্তু বলেছিল কি দেওয়া হবে, আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। মনফোর্ড আইন হওয়ার পরে আমাদের তিলক এই অ্যানিবেশনকে মুক্তি দেওয়ার কথা বলা হয় এবং উনি মুক্তি পান। এবার দেখো তিলকের যে জায়গাগুলো ছিল, তিলকের জায়গাগুলো দিয়ে প্রশ্ন আছে, ঠিক আছে? তিলক আমাদের এই কেশরী আর মারাঠা এ দুটো পত্রিকাকে কাজে লাগিয়েছিল, তাই তো? বেলগাঁওটা একটা বড় সেন্টার ছিল, ঠিক আছে? এবং জোসেফ ব্যাপটিস্ট এনসি কেলকার তিলকের পক্ষে ছিল। কর্ণাটক, মধ্যপ্রদেশ, আবার বেরারও কিন্তু তিলকের ছিল। কিন্তু বোম্বাই শহরটা ছাড়া, শুধুমাত্র বোম্বাই শহরটা বাদ দিলে বাকি মহারাষ্ট্রটা তিলকের ছিল। এটা খুব ট্রিকি কোয়েশ্চেন। মহারাষ্ট্র কিন্তু বোম্বাই বাদ। লোকমান্য উপাধি পেয়েছিল বলে দিয়েছিলাম। তিলক অ্যারেস্ট হয় সেম ইয়ারে 17 সালে, তাই তো? এবার দেখো গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনের একটা প্রস্তুতি নিল, তখনই কিন্তু এটা পুরোপুরি ম্রিয়মাণ হয়ে গেল, আর এটা কাজ করলো না। আমেরিকার সান ফ্রান্সিসকো আর লন্ডনের হোম রুলের শাখা হয়েছিল, মানে আমেরিকার সান ফ্রান্সিসকো আর ইংল্যান্ডের লন্ডনে, মানে ইউকে লন্ডনে। বলছে এই আন্দোলনের মাধ্যমে জাতীয় কংগ্রেসের চরমপন্থীদের একটা পুনঃপ্রতিষ্ঠা হলো। মানে 16 সালে ওরা ফিরে এলো, ইউনাইটেড হলো, আবার ওরা কামব্যাক করলো, ঠিক আছে? লখনৌ চুক্তি পুরোটাই বলে দিয়েছি, সবই আছে এর মধ্যে, এবার দেখে নেবে। ও লখনৌ চুক্তিতে একটা মস্ত বড় ভূমিকা নিয়েছিল আমাদের এই ভদ্রলোক, নামটা কি, জিন্না। আর অম্বিকাচরণ মজুমদার হচ্ছে প্রেসিডেন্ট ছিল। এই চুক্তির মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সূচিত হয়। তিলক ও জিন্নার মর্যাদা বৃদ্ধি পায়। হিন্দু মুসলমান পৃথক স্বার্থকে পরোক্ষভাবে স্বীকারও করে, ঠিক আছে? এবার এখানে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনটাও দেওয়া হয়েছে, ঠিক আছে? যেটা আমাদের মনে রাখবে, মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট 1909-কে আমাদের রেকটিফাই করতে এসেছিল। এটাই হচ্ছে মূল কাজ। এবং এখানে এই ডায়ার্কি যেটাকে আমরা বলি, তাই তো, এই ডায়ার্কি অ্যাট সেন্টার যে একটা কথা হয় আমাদের, এবং আরও কিছু দিক ছিল যেটা নয়ের মরলেমিন্টোকে অনেকখানি আমাদের কি বলবো সংস্কার করতে পেরেছিল। ভেতর থেকে করছেন সেরকম হয় না কিছু, আমি তা বলে দিই। এটা মনফোর্ডও বলে লোকে। যেমন জিজ্ঞেস করে চেমসফোর্ড কে ছিল? চেমসফোর্ড ছিল ভারত সচিব। এখানে এই স্বায়ত্তশাসনটাই কিন্তু মূল লক্ষ্য ছিল। সবাই দেখো পরপর সব স্বায়ত্তশাসন নিয়ে কাজ করছে। ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন দেওয়ার কথা হলো, কিন্তু সেভাবে এটা সফল হলো না। এবং বলছে যেটা মন্টেগু চেমসফোর্ড সংস্কারের এই আইনে অনেকগুলো সুপারিশও ছিল, এবং এখানে বলেছিল ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকবে। এটাকে কখনো ইগনোর করেনি, এটা ওদের বলা হয়েছিল। ভারতীয় প্রশাসনের বিভিন্ন শাখায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
ভারত সচিবের ক্ষমতা বাড়িয়ে ভারত সরকারের উপর তার নিয়ন্ত্রণ দৃঢ় করা হবে। আর যেটা বড়লাটের শাসন পরিষদে ৮ জন সদস্যদের মধ্যে তিনজনকেই হতে হবে ভারতীয়, যেটা কিন্তু ১৯২৭-এর আমাদের সাইমন কমিশনে আমরা দেখতে পাইনি। ঠিক এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। ঠিক আছে, অনেক বড় জিনিস, আমি যতটা হিস্ট্রির কাজে লাগে সেরকমভাবে বললাম। তিলক এটাকে তোমার রিফিউজ করেছিল, বলেছিল এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আর বেসান্ত বলেছিল এটাকে দাসত্বের নামান্তর, মানে যদি আমরা ওদের আন্ডারেই থাকবো, ওদের সুপারিশেই চলবো, তাহলে আর লাভ কি হলো, তাই তো? মুসলিম প্রতিনিধিরা মুসলিম সম্প্রদায়ের স্বতন্ত্র ভোটে নির্বাচিত হবেন। ঠিক রাওলাট সত্যাগ্রহ পুরোটাই আমি বলে দিয়েছি। হিমালয়ান ব্লান্ডার, এই কথাটা রাওলাট সত্যাগ্রহকে গান্ধীজি বলেছিলেন, খুব ইম্পর্টেন্ট। ১৯১৯-এর 18 এপ্রিল এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। ঠিক সিডনি এটি রাওলাট, যার নামে হয়েছিল বলে এর নাম আমাদের রাওলাট আইন। এটাকে আমরা ৫ সদস্যের একটা যে কমিশন হয়েছিল সেটাকে আমরা বলতাম সিডিশন কমিশন। বেশ, বিচারপতি সিডনি রাওলাট। সন্ত্রাসমূলক বৈপ্লবিক আইন এই রাওলাটকেই বলা হয়। ঠিক আছে, এই শয়তানবার, গান্ধীজি শয়তানবার বলেছিল কোনটাকে? আমাদের এই রাওলাটের আইনটাকে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমি এখানে বলে দিয়েছি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমি একটাই কথা তোমাদের বলবো, মনে রাখবে যে ১৯৪০ সালে আমাদের মাইকেল ওডারকে ক্যাক্সটন হলে, লন্ডনের ক্যাক্সটন হলে যখন হত্যা করলেন আমাদের এই বিশিষ্ট বিপ্লবী, আমাদের যার নাম উধম সিং, তাই তো? এবং ওনার ফাঁসিও হলো লন্ডনে। উনি ছিলেন আমাদের ভারতের বাইরে দ্বিতীয় শহীদ, বা লন্ডনের দ্বিতীয় শহীদ। আগে মদনলাল ধিংরা, তারপরে উনি। এই জায়গাটাও কিন্তু জাস্ট পড়ে যাবে, ভালো করে পড়ে যাবে, এটা আমি এখানে মেনশন করে দিয়েছি। ঠিক, তাহলে আমরা আজকে পুরোপুরি শেষ করলাম, গান্ধী আন্দোলনের একটা বড় চ্যাপ্টার শেষ করে দিলাম, পুরো রাওলাট যেখানে হোম রুলকে নিয়ে। তারপরের চ্যাপ্টারে আমরা নন কোঅপারেশন থেকে আমরা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট পর্যন্ত পড়ব। আজকে এখানে তাহলে রাখলাম। থ্যাংক ইউ।